এমন কোনো মানুষ কি আছেন যারা আপনাদের বিপদে আপনাদের পাশে থাকতে এসেছেন, বিশেষত যখন বিপদের প্রকৃতিটা অলৌকিক বা ভৌতিক হয়? যিনি ভূত, প্রেত ও অতিলৌকিক বিষয় নিয়ে কাজ করলেও বিজ্ঞানকে উড়িয়ে দেন না, যিনি অযৌক্তিক বিষয়ের সম্মুখীন হয়েও যুক্তিতর্কের হাত ছাড়েন না। তিনি বুঝতে পারেন নিরাকার আত্মার উপস্থিতি, বুঝতে পারেন কোন আত্মার প্রকৃতি কেমন, যার মুখে উচ্চারিত জয় জয় তারা এই ধ্বনিটি শুনলে শিহরিত হয়ে ওঠে সাধারণ মানুষ, বিচলিত হয়ে ওঠে ভয়ঙ্কর প্রেতাত্মা, উৎকণ্ঠিত হয়ে ওঠে তার শ্রোতারা। তিনি আসছেন প্রচণ্ড সাহস, তুখর বুদ্ধি ও মা তারার ওপর অসীম বিশ্বাস নিয়ে। তিনি আসছেন অপ্রাকৃতিক ও অলৌকিক সমস্যার সমাধান করতে। তিনি হলেন ভুবন মোহন ভট্টাচার্য, আমাদের ভুবন ওস্তাদ। শেষ কথাটা বলার পর পারমিতা হঠাৎ আমার পেছন দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ওই যে ওই যে ও আবার এসেছে, ও রেগে গেছে। তুমি কেন আলমারি খুললে সুবীর? তোমার জন্য তো ও আমায় খুঁজে পেয়ে গেল, এবারে ও আর আমায় ছাড়বে না। বিয়ের পর মধুচন্দ্রিমার কথা উঠতেই পারমিতাকে বললাম, পারমিতা, আমি বুঝতে পারছি যে তুমি এই বিয়েটা নিয়ে খুবই এক্সাইটেড, কিন্তু আমি এই বিয়েটার পর থেকেই না একটু দ্বন্দ্বে আছি। দ্বন্দ্ব? কিসের দ্বন্দ্ব? আমি সামান্য ইতস্তত করে বললাম, তুমি হয়তো ভুলে যাচ্ছ এটা আমার দ্বিতীয় বিয়ে। আমি কিছুই ভুলিনি সুবীর। সুলেখার মৃত্যুর পর নতুন করে তুমি তোমার জীবনটা সাজিয়ে নিচ্ছ, এতে লজ্জার কি আছে? কিন্তু আমরা চলে গেলে পরীকে কোথায়? তুমি কি ভাবলে পরীর ব্যবস্থা না করেই আমি চলে যাব? আমরা পরীকে আমার মা বাবার কাছে রেখে আসব। আমার মতো আমার মা বাবাকেও তো পরীর সঙ্গে সহজ করা দরকার। সব থেকে বড় কথা হলো পরীকে নিজেদের কাছে পাওয়ার জন্য আমার মা বাবা খুব আগ্রহী। পারমিতার এই কথাগুলো শুনে আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। শান্তিনিকেতনের নিরিবিলি স্থানে একটা সুন্দর পরিবেশের মাঝে পারমিতার বাপের বাড়ি। সেখানে গিয়ে পরী ভীষণ খুশি হলো। আবার পারমিতার মা বাবাও পরীকে পেয়ে খুব খুশি। সারাদিন তারা নাতনি নাতনি করেই ব্যস্ত। পারমিতার মা বাবাকে দেখলে সত্যি অবাক হতে হয়। পরীকে তারা এমনভাবে যত্ন করছেন যেন সত্যি পরী পারমিতার সন্তান। পরীর মা অর্থাৎ আমার প্রথম পক্ষের স্ত্রী সুলেখা সন্তান জন্ম দিয়ে মারা যায়। তাই পরী কোনোদিন মায়ের ভালোবাসা পেয়ে বড় হয়নি। এখন 6 বছর বয়সে এসে পরী মায়ের স্নেহ পাচ্ছে। বাবা হিসেবে এর চেয়ে বেশি আমি আর কিছু চাই না। ঘুরতে যাওয়ার প্রসঙ্গে পারমিতা বলে উঠল ও পাহাড়ে যেতে চায়। আর পাহাড় বলতে আমার প্রথম পছন্দ গ্যাংটক। শুধু স্থানীয় সৌন্দর্যের জন্য নয়, গ্যাংটক আমার খুব প্রিয় স্থান সেই মানুষটার জন্য যার আশীর্বাদে আমি আমার মেয়েকে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে আনতে পেরেছিলাম। মানুষটার নাম ভুবন মোহন ভট্টাচার্য, কিন্তু আমার কাছে তিনি ভুবন ওস্তাদ। আমি গ্যাংটকে যাওয়ার ব্যবস্থা করে ফেললাম। ওখানে গিয়ে থাকার জায়গা নিয়ে কোনো সমস্যা নেই। ভুবন ওস্তাদের বাড়িতেই ট্যুরিস্টদের থাকার ব্যবস্থা আছে। কিন্তু বিধিবাম, ভুবন ওস্তাদকে ফোন করে সেই কথা বলতেই তিনি জানালেন ওনার বাড়িতে একটা বাংলা সিরিয়ালের শুটিং চলছে। মাসখানেক তার বাড়ির একটা ঘরও খালি পাওয়া যাবে না। কি আর করা যাবে, অন্য হোটেল খুঁজতে হলো। ইন্টারনেটের সাহায্যে গ্যাংটকের একটা দারুণ জায়গার সন্ধান পেলাম।
হোটেলটার নাম হিল লাভার্স। একদম নতুন হোটেল। আবহাওয়া পরিষ্কার হলে ঘরগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঘরগুলোর ছবি দেখেও খুব সুন্দর মনে হলো। আমি আর সময় নষ্ট না করে বুক করে দিলাম রুম নাম্বার 201। ব্যাস, তারপর আর কি, শনিবার সন্ধ্যা 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেসে চড়ে শিয়ালদা স্টেশন থেকে রওনা দিলাম নিউ জলপাইগুড়ির উদ্দেশ্যে। পারমিতার মা আমাদের সাথে রুটি আর মাংস করে পাঠিয়েছিলেন। একটু রাত হতেই আমরা সেটা সদ্ব্যবহার করলাম। আমাদের দুজনেরই ট্রেনে ঘুম আসে না। তাই খাওয়া দাওয়ার পর আমরা গল্প করছিলাম। পারমিতা ভুবন ওস্তাদকে চেনে না, তাই তাঁর বিষয়ে ওর খুব কৌতূহল। কিন্তু কলকাতায় থাকাকালীন আমার কাজের চাপে ভুবন ওস্তাদের ব্যাপারে কোনোদিনই সেইভাবে পারমিতার সঙ্গে কথা হয়নি। আজ সুযোগ পেয়ে পারমিতা জিজ্ঞাসা করল, আচ্ছা, ভুবন ওস্তাদের নাম তোমার মুখে অনেকবার শুনেছি। এটাও বুঝেছি যে তুমি মানুষটাকে খুব শ্রদ্ধা করো, কিন্তু ভদ্রলোক কে, আর তার সাথে তোমার আলাপ কবে আর কিভাবে হলো? ভুবন ওস্তাদের সঙ্গে আমার প্রথম আলাপ হয় আগের বছর। এক সেকেন্ড, মানে আগের বছর তুমি যখন পরীকে নিয়ে গ্যাংটকে গিয়েছিলে তখন ওনার সঙ্গে তোমার আলাপ হয়েছিল? হ্যাঁ, তখনই। আর ওনার জন্যই তো পরি আজ আমাদের সঙ্গে রয়েছে। না হলে যে কি হতো সেটা ভাবলেও আমার গায়ে কাঁটা দেয়। উনি পরীকে সুস্থ করে তুলেছিলেন? উনি কি খুব বড় ডাক্তার? আমি হো হো করে হেসে ফেললাম। পারমিতা অবাক হয়ে বলল, এতে হাসির কি আছে? এই যে তুমি বললে ডাক্তার, ভুবন ওস্তাদ কোনো ডাক্তার নন, উনি একজন তান্ত্রিক। তান্ত্রিক? সে কি? তুমি তো কোনোদিনও বলনি। কিছু মনে করো না সুবীর, এই তন্ত্র মন্ত্র ব্যাপারটার উপর আমার কোনো কালেই বিশ্বাস নেই। যারা এইসব নিয়ে বড়াই করে তাদেরও আমার ভণ্ড বলেই মনে হয়। সুতরাং ভদ্রলোকের সামনে দেখে যদি আমি হেসে ফেলি তাহলে তুমি কিন্তু রাগ করতে পারবে না, কেমন? তোমার মতো আমিও একসময় এই তন্ত্র মন্ত্র কিংবা ভূত পিশাচে বিশ্বাস করতাম না, কিন্তু আগের বছর আমার জীবনে ঘটে যাওয়া একটা ঘটনা আমার এই বিশ্বাসের জগৎটাকে একেবারে লণ্ডভণ্ড করে দিয়েছে। তোমায় তাহলে শুরু থেকে বলি ব্যাপারটা, তাহলে তোমার বুঝতে সুবিধা হবে। আগের বছর পরীর 5 বছরের জন্মদিনে তুমি একটা ছোট্ট পার্টি দিয়েছিলে, মনে আছে? ঘটনাটা সেদিন থেকেই শুরু হয়েছিল। সেদিন বাড়ি ফিরেই পরী খুব অসুস্থ হয়ে পড়ল। তখন আমাদের সঙ্গে সুলেখার মা থাকতেন, তিনিই পরীর দেখাশোনা করতেন। তার অনেক চেষ্টার পরেও পরী সুস্থ হচ্ছিল না। ধীরে ধীরে ওর অসুস্থতা এমন বৃদ্ধি পেল যে ও সারাদিন চুপ করে খাটের ওপর শুয়ে থাকতো, স্কুল যেত না, খেলাধুলা করতো না, এমনকি টিভিতে কার্টুন পর্যন্ত চালাতো না। 5 বছরের ছোট্ট চঞ্চল মেয়েটা আমার একেবারে পাথর হয়ে গিয়েছিল। গোলগাল পরিয়ে দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছিল। কিছু খেতে পারতো না, খেলেই বমি হয়ে যেত, আবার মাঝে মাঝে রক্তবমিও হতো। ডাক্তারও 1000 রকম টেস্ট করে কোনো রোগ নির্ধারণ করতে পারলেন না। শেষ অবধি একজন ডাক্তার বলল, পরীকে নিয়ে সামান্য হাওয়া বদল করে আসলে ওর শরীরটা সুস্থ হতে পারে। আমি তখনই ওকে নিয়ে রওনা দিলাম গ্যাংটকের পথে এবং ঘটনাচক্রে উঠলাম ভুবন ওস্তাদের বাড়িতে। তিনি পরীকে একবার দেখেই বুঝতে পারলেন যে পরীকে বান মারা হয়েছে। বান? হ্যাঁ, শুকনো বান। কে মেরেছিল সেই বান? ওইটুকু মেয়ের এত বড় ক্ষতি করতে কে চাইলো? সুলেখার মা, অর্থাৎ পরীর আপন দিদা। কি বলছো তুমি? নিজের নাতনির কেউ এইরকম ক্ষতি করতে চায়? আমারও প্রথমে বিশ্বাস হয়নি, কিন্তু সুলেখার মা ধরা পড়ে গিয়ে নিজে এই কথা স্বীকার করেছিলেন। কিন্তু কিন্তু উনি এরকম কেন করেছিলেন? আসলে সুলেখার মৃত্যুটা উনি মেনে নিতে পারেননি। ওনার মনে হতো পরী অপয়া, ওর জন্যই ওর মেয়ে মারা গেছে।
তাই কোনো এক নিম্নমানের তান্ত্রিকের সঙ্গে যুক্তি করে তিনি পরীর ওপর শুকনো বাণ নিক্ষেপ করেছিলেন। ফলস্বরূপ পরী সুস্থ হলেও যে বাণ নিক্ষেপ করেছিল, অর্থাৎ সুলেখার মা, মারা গেলেন। আমি শুনেছিলাম বাণ যদি নিজের লক্ষ্যে না পৌঁছাতে পারে তাহলে সেই বাণ ফিরে গিয়ে যে বাণ নিক্ষেপ করেছিল তাকেই হত্যা করে। এক্ষেত্রেও কি তাই হয়েছিল? হ্যাঁ, এইবার বুঝলে যে ভুবন উস্তাদের উপর আমার এত বিশ্বাস কেন? বুঝলাম। দেখো, আমি তোমার ভাবনাকে সম্মান করি, কিন্তু তবুও নিজে চোখে না দেখলে কি সম্পূর্ণ বিশ্বাস করা যায়? তোমায় আমি বাধ্য করব না। সময় এলে তুমি নিজে থেকেই ভুবন ওস্তাদকে বিশ্বাস করবে। ভোর 6:30 নাগাদ আমরা পৌঁছলাম জলপাইগুড়িতে। ওখান থেকে প্রথমে একটা গাড়ি বুক করে আমরা ভুবন ওস্তাদের বাড়ির পথে রওনা হলাম। ওনার সঙ্গে দেখা না করে আমি হোটেলে যেতে পারলাম না। এর মধ্যে ওস্তাদের সঙ্গে আমার বহুবার ফোনে কথা হয়েছে ঠিকই, কিন্তু আজ 1 বছর পর তাকে আবার সামনে থেকে দেখব। ঘণ্টা 4 পর আমাদের গাড়ি এসে থামল সাদা ফটকের সামনে। গাড়ি থেকে নেমে আমরা ফটকের সামনে এসে দাঁড়ালাম। সেখানকার নেম প্লেটে বড় বড় করে লেখা রয়েছে শ্রী ভুবন মোহন ভট্টাচার্য। গেট বন্ধ দেখে আমি চিৎকার করে ডাকলাম, কেউ আছেন? ওস্তাদ, ওস্তাদ, বাড়িতে আছেন? কিছুক্ষণের মধ্যেই বাড়ি থেকে বেরিয়ে আসতে দেখলাম হরিদাকে। নড়ি পাথরের পথ পেরিয়ে এসে গেট খুলে দিল। হরিদা আমাকে চিনতে পেরেছে। এক গাল হাসি নিয়ে সে বলল, ভালো আছেন দাদা বাবু? হ্যাঁ, ভালো আছি হরিদা। ওস্তাদ কোথায়? সারাদিন তো ঠাকুর ঘরেই পড়ে থাকেন। আপনারা বৈঠকে গিয়ে বসুন, আমি ওনাকে ডেকে দিচ্ছি। আমরা ঢুকলাম বাড়ির ভেতরে। বাড়িটা 3 তলা। 1 তলার বৈঠকটা বিরাট বড়। সেইখানে একটা বিলিতি মখমলের সোফায় বসে পারমিতা বলে উঠল, ইস, এই বাড়িটায় থাকলে কি ভালো হতো। দেওয়ালের পেন্টিংগুলো দেখো, কি সুন্দর। আর ওই ঝাড়বাতিটাও তো ভীষণ দামি মনে হচ্ছে। হ্যাঁ, বাড়িটা সত্যিই সুন্দর। আর বিশেষ করে হরিদার হাতে দেশি মুরগির ঝোল, আহা, এখনো মুখে লেগে আছে। কোথায় তোমায় বাড়ির কথা বলছি আর তুমি খাবারের কথা ভাবছো? ধুর, পেটুক কোথাকার। ঠিক এমন সময় বারান্দা থেকে সেই বাজখাই গলার শব্দটা শুনতে পেলাম, জয় তারা, জয় জয় তারা। পারমিতা ভীষণ চমকে উঠল। আমি বললাম, ওই যে ওস্তাদ আসছেন। আমি উঠে দাঁড়ালাম, আর সঙ্গে সঙ্গে ঘরে প্রবেশ করলেন ভুবন ওস্তাদ। বয়স 60-এর কাছাকাছি। চোখে মুখে একটা অদ্ভুত প্রশান্ত ভাব। পরনে শ্বেত শুভ্র ধুতি পাঞ্জাবি, গলায় রুদ্রাক্ষের মালা, মাথা ভর্তি সাদা চুল একেবারে কাঁধ পর্যন্ত নেমে এসছে, গায়ে রং ধপধপে সাদা। ভদ্রলোকের উচ্চতা কম করে 6.5 ফুট। আমি ওনার কাছে গিয়ে পায়ে হাত দিয়ে প্রণাম করলাম। পারমিতাও আমার দেখা দেখি ওনার কাছে গিয়ে মাথা নিচু করতেই উনি বলে উঠলেন, আরে আরে মা লক্ষ্মী, করো কি করো কি, আমি প্রণাম নিই না মা। সুবীর আচমকা প্রণাম করলো তাই নিতে বাধ্য হলাম। তোমাদের যদি একান্তই আশীর্বাদ নিতে হয় তাহলে আমার ঠাকুর ঘরে গিয়ে মা তারার আশীর্বাদ নাও। অভিমানী স্বরে আমি বলে উঠলাম, আমি কিন্তু আপনার উপর খুব রাগ করেছি ওস্তাদ। ওস্তাদ হাসতে হাসতে বললেন, এই রাগ, দুঃখ, মান, অভিমানের ভয়েতে আমি বিয়ে করলাম না, আর এখন শেষ বয়সে এসে তোমার রাগের কথা শুনতে হবে আমায়? তা রাগটা কিসের জন্য হে? তোমাদের বিয়েতে যাইনি বলে? হ্যাঁ, সেই জন্যই তো কত করে বললাম আপনাকে, তবুও এলেন না। আসলে তখন শরীরটা একটু খারাপ ছিল, তাই যেতে পারিনি। তবে
অন্যায় যখন করেছি আমি প্রায়শ্চিত্তও করব। এবারে কলকাতা গেলে তোমাদের বাড়িতেই উঠব, কথা দিলাম। যাক, তোমরা তো অনেকটা পথ ধকল করে এসেছো, এখন একটু কিছু মুখে না দিয়ে কিন্তু তোমাদের যেতে দেব না। বসো তোমরা, আমি হরিকে চা জল খাবার আনতে বলছি। হরিদার হাতে বানানো আলু চচ্চড়ি আর লুচি খেতে খেতে আমি ওস্তাদকে প্রশ্ন করলাম, আচ্ছা আপনি যে বললেন আপনার বাড়িতে নাকি কোনো সিরিয়ালের শুটিং চলছে, তাই এসে থেকে তো কারো টিকিটিও দেখতে পেলাম না। চলছে তো বলিনি, বলেছিলাম তোমরা যখন আসছো তখন ওরাও আসবে, আর ওরা অনেক আগে থেকেই ঘরগুলো বুক করে রেখেছিল। আজ রাতের দিকেই সবাই ঢুকবে, তারপর থেকে 1 মাস এখানেই শুটিং চলবে। তা তোমরা কোথায় উঠেছো? আমরা ওই হিল লাভার্স হোটেলে উঠেছি। ড্রাইভার বলছিল যে এখান থেকে ওই 10-12 কিলোমিটার দূরে হবে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। ওটা তো হোটেল না, লজ। জায়গাটা নতুন হয়েছে, তবে খুব সুন্দর এলাকা, একেবারে নিরিবিলিতে থাকতে পারবে। জায়গাটার আশেপাশে কোনো হোটেল নেই, পাহাড়ি রাস্তার উপরেই লজটা তৈরি করা হয়েছে। সবে সবে তৈরি হয়েছে বলে লোকের ভিড়ও তেমন নেই। কয়েক মাস পরে দেখবে ওখানে একটা ঘরও আর খালি পাবে না। খাওয়া দাওয়া হয়ে গেলে আমি আর পারমিতা ওস্তাদের বাড়ি থেকে বিদায় নিলাম। ওস্তাদ আমাদের গাড়ি অবধি ছাড়তে বেরোলেন। আমরা গাড়িতে উঠে বসতেই ওস্তাদ বললেন, খুব আনন্দ করো। হ্যাঁ, এখানে তো ঘোরার জায়গার অভাব নেই, এই কদিন ভালো করে ঘুরে বেরিয়ে নাও। শুধু একটা কথা, সব দেখে শুনে ফেরার সময় আমার বাড়ি ঘুরে যেও। শুধু ফেরার সময় কেন ওস্তাদ? এর মধ্যেই আমি আর পারমিতা আপনার সঙ্গে মাঝে মাঝে এসে দেখা করে যাব। একদমই নয়। বউকে নিয়ে প্রথম ঘুরতে বেরিয়েছ, ঘোরা ফেরাতে মন দেবে। ফেরার দিনের আগে যদি একবারও আমার বাড়ির দিকে এসেছো, তাহলে কিন্তু এই বাড়িতে ঢুকতেই দেব না। এই যে মা লক্ষ্মী, তোমার এই কর্তাটিকে বেশি মাথায় তুলো না কিন্তু, মানুষটা কিন্তু খুব ঘোরেল। পারমিতা আর আমি দুজনেই হেসে বিদায় নিলাম। ওস্তাদের বাড়ির সামনে থেকে গাড়িটা ঘুরল হিল লাভার্স লজের দিকে। মনটা খুব ভালো লাগছিল আমার। সুলেখার মৃত্যুর পর কোনোদিন যে আবার নিজের জীবনটাকে গোছাতে পারবো তা আমি ভাবিনি। পারমিতা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছে। ও আসার পর থেকেই আমি আর আমার মেয়ে নতুন করে ভালো থাকতে শিখেছি। সারা জীবন এটাই আমি চেয়েছিলাম, স্ত্রী কন্যা নিয়ে একটা সুখের সংসার। গাড়ি বেশ কিছুক্ষণ চলার পর একটা পাহাড়ি টিলার সামনে এসে থামল। টিলার পাশ থেকে সিঁড়ির মতো 10-12টা ঢিপি উঠে গেছে টিলার ওপর দিকে। আমরা গাড়ি থেকে নেমে আগামীকাল কোথায় কোথায় ঘুরতে যাব ড্রাইভারের সঙ্গে সেই বিষয়ে আলোচনা করলাম। আমাদের ড্রাইভার গুরুং বলল সে আগামীকাল খুব ভোর ভোর গাড়ি নিয়ে চলে আসবে। পাহাড়ি টিলার ওপরে কিছু দূর এগোতেই দেখলাম সেই লজটা। ভারী সুন্দর এই জায়গাটা। 360 ডিগ্রি জুড়ে শুধু পাহাড়ি পরিবেশ। পারমিতাকে দেখে বুঝলাম সেও ভীষণ খুশি হয়েছে। লজে প্রবেশ করতেই ম্যানেজার ভদ্রলোক নিজে এসে আমাদের হাতে একটা ফুলের তোড়া দিয়ে বলল, নমস্কার স্যার, আসুন আসুন ম্যাডাম, আপনাদের ঘর খুব সুন্দর করে সাজানো আছে। বেয়ারা আপনাদের লাগেজ তুলে দেবে, আপনারা আমার সঙ্গে আসুন। ভদ্রলোকের সঙ্গে আমরা দোতলায় 201 নাম্বার রুমে ঢুকলাম। রুমটা দেখেই আমার চোখটা জুড়িয়ে গেল। একটা বিরাট পালঙ্কের সামনেই একটা বিরাট কাঁচের জানলা। ঘরের এক পাশে একটা বড় আলমারির সঙ্গে একটা ড্রেসিং টেবিল, আর সামনেই একটা ফায়ার প্লেস, এবং খাটের পাশে রয়েছে একটা টেবিল ল্যাম্প। কিন্তু পারমিতা সেই সব দিকে হুঁশ নেই। ঘরে ঢুকতেই ও আগে বাথরুমের দিকে এগিয়ে গেল। বাথরুম পছন্দ হলে তবেই ঘরে থাকা হবে। ভাগ্যবশত বাথরুমটা ছিল পরিষ্কার পরিচ্ছন্ন। মোটের ওপর ঘরটা বেশ আরামদায়ক। বেয়ারা আমাদের লাগেজ রেখে ঘর থেকে চলে গেল। আপনারা বিশ্রাম নিন খুন, আমি আপনাদের চা জলখাবার কিছুক্ষণের মধ্যেই পাঠিয়ে দিচ্ছি। না, আমরা খেয়ে এসছি, এখন শুধু 2 কাপ কফি পাঠিয়ে দিন।
আর রাতের খাবারটা 8টার মধ্যে পাঠিয়ে দেবেন প্লিজ। কাল ভোর ভোর আমাদের গাড়ি আসবে, তাই রাতে একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো আর কি। আমরা হাত মুখ ধুয়ে কফি খেয়ে নিলাম। ঘরে বিরাট বড় জানলাটা খুলে ভাবলাম বাইরের পরিবেশটা উপভোগ করব, কিন্তু জানলা খুলতেই ঠান্ডা হাওয়ার ঝাপটায় আমার দাঁতে দাঁত লেগে গেল। সঙ্গে সঙ্গে জানলাটা বন্ধ করে দিলাম। এই লজের ম্যানেজার ভদ্রলোক বেশ ভালো। তিনি নিজে এসে রাতের খাবার দিয়ে তদারকি করে গেলেন। যাওয়ার আগে তিনি বললেন, স্যার আপনাদের কি আর কিছু লাগবে? আসলে রাত্রিবেলা তো কোনো স্টাফ থাকে না, তাই জন্য আগে থেকে জেনে নিচ্ছি। না না, আমাদের এখন আর কিছু লাগবে না। সঙ্গে সঙ্গেই পারমিতা বলে উঠল, রাত্রিবেলা স্টাফ থাকে না মানে? যদি রাত্রিবেলা আমাদের কোনো প্রয়োজন হয় তাহলে আমরা কাউকে পাবো না? আসলে বুঝতেই তো পারছেন, লজটা একদম ভেতর দিকে, এত দূর কেউ কাজ করতে আসতে চায় না, তাই জন্য লোকাল লোকেদেরই কাজে লাগাতে হয়েছে। তারা রাত হলেই বাড়ি ফিরে যায়, আবার ভোর 4টের মধ্যে ওরা সবাই এখানে চলে আসে। আর আপনি কোথায় থাকেন? আমি ওই কাছেই থাকি। আমি আমার বাড়ির টেলিফোন নাম্বার আপনাদের দিয়ে যাচ্ছি এখন। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমায় ফোন করবেন, আমি যত শীঘ্র সম্ভব চলে আসবো। এছাড়াও লজের বাইরে 2জন পাহারাদার রয়েছে, আপনারা নিশ্চিন্তে থাকতে পারেন, কোনো অসুবিধা হবে না। এখানে আর কোনো ট্যুরিস্ট নেই? হ্যাঁ, এখন তো অফ সিজন, তাই ব্যবসা ভালো চলে না। তার উপর আবার নতুন লজ, তবে 2 সপ্তাহ পর একটা কলেজে গ্রুপ আসবে। কয়েক প্রকারের নিপাট ভদ্রলোক আছে যারা খারাপ কথাও এত ভদ্রভাবে বলে যে তাদের মুখের ওপর অসন্তোষ প্রকাশ করা যায় না। এই ম্যানেজার ভদ্রলোকটিও ঠিক তেমন। নিজের কথা শেষ করে ম্যানেজার চলে গেল। এইরকম ফাঁকা নিরিবিলি পরিবেশের মধ্যে, তাই অচেনা জায়গায় আমাদের একা একা থাকতে হবে। আমার খুব চিন্তা হচ্ছে সুবীর। আমিও সেটাই ভাবছি। আচ্ছা, একবার ওস্তাদকে ফোন করে নেব, ওনার একটা পরামর্শ পেলে। তুমি ওস্তাদ ওস্তাদ করা বন্ধ করবে? কি যে তোমার ওনার প্রতি আস্থা বুঝতে পারি না বাবা। এখানে কোনো বিপদ হলে 12 কিলোমিটার দূর থেকে ওই বুড়ো ভদ্রলোক আসতে আসতে আমরা পরলোকে চলে যাব। উফ, যাক, বাদ দাও। চলো রাতের খাবারটা খেয়ে নি। কাল রাত থেকে ঘুম হয়নি, বড্ড ঘুম পাচ্ছে। গরম গরম রুটি আর চিকেন ভর্তা খেয়ে আমরা স্বামী স্ত্রী শুয়ে পড়লাম। দামি পালঙ্কের নরম গদিতে গা এলাতেই ঘুম আমাদের চোখে গভীর হয়ে নেমে এলো। পারমিতা চিৎকার করে উঠল। আমি হুড়মুড় করে উঠে বসলাম। ঘুটঘুটে অন্ধকারে কিছু দেখতে পেলাম না, কেবল পারমিতার যন্ত্রণাময় গোঙানিটা আমার কানে এসে লাগলো। হাতড়ে হাতড়ে খাটের পাশে রাখা টেবিল ল্যাম্পটা জ্বালিয়ে দেখলাম পারমিতা নিজের গলায় হাত দিয়ে ছটফট করছে। আমি ব্যস্ত হয়ে বললাম, কি হয়েছে পারমিতা? তোমার শরীর খারাপ লাগছে? আমার গলায় কেউ। পারমিতা নিজের গলাটা চেপে ধরেছিল। আমি কোনো রকমে ওর হাতটা ছাড়ালাম, কিন্তু ওর গলার দিকে তাকিয়ে আমি চমকে উঠলাম। দেখলাম ওর গলায় একটা গভীর ক্ষতর সৃষ্টি হয়েছে, যেন কেউ কোনো ধারালো অস্ত্র ওর গলায় গিঁথে দিয়েছে। পারমিতার গলা থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোচ্ছে, আর প্রবল যন্ত্রণায় ওর নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছিল। আমি সঙ্গে সঙ্গে ম্যানেজারকে ফোন করতেই ম্যানেজার 10 মিনিটের মধ্যে ডাক্তার নিয়ে সেখানে হাজির হলো। ডাক্তার দেখে জানালেন ক্ষত খুব একটা গভীর নয়, চিন্তার কোনো কারণ নেই। সামান্য কটা ওষুধ দিয়ে তিনি চলে গেলেন। ডাক্তার চলে যাওয়ার পর আমি ঘরের দরজা বন্ধ করে পারমিতার কাছে এসে বসলাম। শান্ত স্বরে মাথায় হাত বোলাতে বোলাতে জিজ্ঞাসা করলাম, তোমার কি হয়েছিল পারমিতা?
নিজের নখ দিয়ে তুমি অমনভাবে নিজেকে আঘাত করলে কেন? পারমিতা আমার দিকে অবাক হয়ে তাকিয়ে বলল, তোমার মনে হয় আমি এই কাজ করেছি? কেউ নিজের নখ দিয়ে নিজের গলায় এরকমভাবে আঘাত করতে পারে? হ্যাঁ, হয়তো জেনে শুনে করোনি, কিন্তু আমরা অনেক সময় নিজেদের অজান্তে অনেক রকম আঘাত নিজেদের করে ফেলি। তুমি আমার কথা বিশ্বাস করো, আমি এই কাজ করিনি। তবে কে করেছে এই কাজ? ভূতে? আমার এই কথাটা শুনে পারমিতা গম্ভীর হয়ে গেল। কিছুক্ষণ চোখ বন্ধ করে থাকলো, তারপর বলল, আমি অঘরে ঘুমাচ্ছিলাম, হঠাৎ অনুভব করলাম কেউ আমার গলায় হাত বোলাচ্ছে। প্রথমে ভাবলাম তুমি, কিন্তু কিছুক্ষণ পর আমি অনুভব করলাম আমার গলায় যে হাত বোলাচ্ছে তার আঙুলে বড় বড় নখ রয়েছে। চোখ না খুলেই আমি আলতো করে সেই হাতটা ধরলাম। আমি স্পষ্ট অনুভব করেছি সেই হাতের চামড়া কুঁচকে গেছে। তার সরু সরু আঙুলের লম্বা লম্বা নখ ছুরির ফলার মতো ধারালো। আমি সঙ্গে সঙ্গে চোখ খুলতে কেউ যেন আমার বুকের উপর বসে গলা টিপে ধরল। আমি আবছা ছায়া দেখতে পেলেও তা স্পষ্ট চেহারা দেখতে পাইনি। তবে আমি হলফ করে বলতে পারি ওই ছায়া কোনো মহিলার ছিল। জানি না কোন আক্রোশে সে আমার গলায় নিজের নখ গেঁথে দিচ্ছিল। তারপরই তুমি উঠে পড়লে, আর তারপর আমি দেখলাম তুমি নিজেই নিজের গলা টিপে ধরেছ। তোমার বুকের উপর কেউ বসেছিল না, সুতরাং তুমি স্বপ্ন দেখে ভয় পেয়েই নিজেকে এইভাবে আঘাত করেছ। কিন্তু আর কোনো কিন্তু না পারমিতা, তুমি এখন বিশ্রাম নাও। আমি কাল সকালে ঘুরতে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিচ্ছি। আগে তুমি বিশ্রাম নিয়ে সুস্থ হও, তারপর দেখা যাবে। সারা রাত আমার ঘুম এলো না। পারমিতাকে চোখে চোখে রাখতে রাখতেই ভোর হয়ে গেল। আমি ড্রাইভারকে ফোন করে ট্যুরটা ক্যান্সেল করলাম। তারপর ঘরে এক কাপ চা নিয়ে খবরের কাগজে মন দিলাম। পারমিতা তখন অঘরে ঘুমোচ্ছে। আমি পারমিতার মাথায় হাত রেখে বুঝলাম ওর জ্বর এসেছে। ওষুধ একটা না খাওয়ালে জ্বরটা নামবে না, কিন্তু কিছু না খেলে তো ওষুধ খাওয়ানো যাবে না। তাড়াতাড়ি স্নান সেরে আমি রিসেপশনে ফোন করলাম খাবার অর্ডার করবার জন্য, কিন্তু কেউ ফোন তুলল না। পারমিতা তখনও ঘুমোচ্ছে দেখে আমি বাইরে থেকে দরজাটা চাবি দিয়ে নিচে খাবার অর্ডার দিতে এলাম। তারপর ওপরে এসে ঘরে ঢুকে সামনের দৃশ্য দেখে আমি হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইলাম। পারমিতা যেমন শুয়েছিল তেমনই শুয়ে আছে, কিন্তু সারা ঘরের মেঝেতে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের জামা কাপড়। আমাদের লাগেজ খুলে কেউ যেন আমাদের জামা কাপড় ছুঁড়ে ছুঁড়ে মাটিতে ফেলেছে। আমি তাড়াতাড়ি পারমিতার কাছে গেলাম। ওর গায়ে হাত দিয়ে বুঝলাম জ্বরটা আরো বেড়েছে। তাহলে কি জ্বরের ঘরে বিরক্ত হয়ে এই কাজ করেছে সে? কিন্তু মনটা বিশ্বাস করতে চাইল না। পারমিতা খুবই ঠান্ডা মাথার মেয়ে, তার পক্ষে এরকম কাজ করা একেবারেই অসম্ভব। তবুও আর কোনো যুক্তিসঙ্গত কারণের অভাবে আমি সেটাই মেনে নিলাম। আস্তে আস্তে পারমিতাকে ডাকলাম, কিন্তু ওর দিক থেকে কোনো সাড়া পেলাম না। ডাক্তার বলেছিলেন এখন যত রেস্ট নেবে ততই তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। আমি ভাবছি আজ একবার ভুবন ওস্তাদের বাড়ি যাব, ওনাকে এই ব্যাপারটা জানানো দরকার। লাগেজগুলো আবার ভালো করে গুছিয়ে রেখে আমি বাথরুমে ঢুকলাম। স্নান সেরে বাথরুম থেকে বেরোতেই আমার নজর পড়ল খাটের দিকে। এতক্ষণ সেখানে পারমিতা শুয়েছিল, কিন্তু এখন আর ওকে দেখতে পেলাম না। এলোমেলো বিছানাটা সম্পূর্ণটাই ফাঁকা। এই শরীর নিয়ে মেয়েটা গেল কোথায়? তাড়াতাড়ি ব্যালকনিতে গেলাম, না সেখানেও কেউ নেই। দরজা খুলে বারান্দায় গিয়ে দেখলাম কেউ নেই। ঘরে এসে রিসেপশনে ফোন করলাম, তারাও জানালো পারমিতাকে নিচে যেতে দেখেনি। তাহলে মেয়েটা গেল কোথায়?
ঘরের মধ্যে থেকে কেউ তো আর কর্পূরের মতো উবে যেতে পারে না। হঠাৎই খটখট করে শব্দটা আমার কানে এসে লাগলো। শব্দটা অত্যন্ত কাছ থেকে আসছে। এপাশ ওপাশ তাকিয়ে দেখলাম, কিন্তু সেই খটখট শব্দর উৎসখানা আমি খুঁজে পেলাম না। এমন সময় আমার চোখ পড়ল আলমারিটার দিকে। আলমারিটা বন্ধ। আমি পা টিপে টিপে সেদিকে এগিয়ে গেলাম। আলমারির হাতলটা ধরে টান মারতেই দেখলাম আলমারির ভেতরে জবুথবু হয়ে বসে আছে পারমিতা। আমি দেখে তো চমকে উঠলাম। আমি বললাম, তুমি ওখানে কি করছো? এসো, বেরিয়ে এসো। আমি পারমিতাকে টেনে আলমারি থেকে বের করতে চাইলাম, কিন্তু ও আমার হাতটা কামড়ে দিল। আমি ছিটকে সরে এসে বললাম, আচ্ছা তোমার কি মাথা খারাপ হয়ে গেছে পারমিতা? ওইভাবে আলমারির মধ্যে ঢুকে বসেছিলে কেন? পারমিতা আমার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলল, বাইরে বেরোলেও আমায় মেরে ফেলবে। কে কে মেরে ফেলবে তোমায়? ওই বুড়িটা, ওই বুড়িটা। হ্যাঁ, কোন বুড়ি? এখানে তো কোনো বুড়ি নেই। বুড়িটার নাম মিসেস টেলর। ও বলেছে তোমার সঙ্গে থাকলেই ও আমায় মেরে ফেলবে। শেষ কথাটা বলার পর পারমিতা হঠাৎ আমার পেছন দিকে তাকিয়ে চিৎকার করে বলে উঠল, ওই যে ও আবার এসেছে। ও রেগে গেছে। তুমি কেন আলমারি খুললে সুবীর? তোমার জন্য তো ও আমায় খুঁজে পেয়ে গেল। এবারে ও আর আমায় ছাড়বে না। কিন্তু আমি পেছনে ফিরে কাউকে দেখতে পেলাম না। পারমিতাও জ্ঞান হারালো। আবার ডাক্তারকে ডাকা হলো। ডাক্তার এসে পারমিতাকে দেখে বলল, পারমিতার প্রেশার অত্যাধিক লো, জ্বরের ঘোরে উল্টোপাল্টা বকছে। জ্বর নামলে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। আমি কড়া ডোজের অ্যান্টিবায়োটিক আর জ্বরের ওষুধ দিয়ে দিচ্ছি। ওকে কিছু খাইয়ে ওষুধগুলো খাইয়ে দেবেন, কেমন? ওষুধ খাওয়াবো কি করে ডাক্তারবাবু? ও তো কিছুই খেতে চাইছে না। সারাদিন শুধু মরার মতো পড়ে আছে, আর মাঝে মাঝেই ওই রকম উল্টোপাল্টা কাজ করছে। কিচ্ছু করার নেই মিস্টার ঘোষ, আপনাকে চেষ্টা করতেই হবে। আজকের দিনটা চেষ্টা করুন, যদি সম্ভব না হয় তাহলে কালকে হসপিটালাইজড করতে হবে। ডাক্তারবাবু চলে গেলেন। দুপুরের দিকে পারমিতাকে ঘুম থেকে তুলে কিছু খাওয়ানোর চেষ্টা করলাম, কিন্তু পারলাম না। ওষুধ অবধিও ওকে খাওয়ানো গেল না। পারমিতার চোখের মণিটা আরেকটু বড় হয়েছে বলে মনে হচ্ছে, আর গায়ের রংটাও সাদা ফ্যাকাশে হয়ে গেছে। আচমকা দেখলে ওকে মনে হবে ওর শরীরে যেন রক্তের অভাব হয়েছে। চোখের নিচে একটা কালো গর্তের সৃষ্টি হয়েছে। ডাক্তারের কথা মতো কালই হয়তো ওকে কোনো ভালো নার্সিং হোমে ভর্তি করতে হবে। বিয়ের পর ঘুরতে এসে এইরকম বিপদে পড়তে হবে জানলে আমি ওকে নিয়ে আসতাম না। পারমিতার মুখের দিকে তাকিয়ে খুব খারাপ লাগলো। আহারে, ঘুরতে আসা নিয়ে আমার থেকে বেশি উৎসাহ ওর ছিল, কিন্তু আজ সেই মেয়েটাই বিছানায় পড়ে রয়েছে। ওর সঙ্গে সঙ্গে আমারও খাওয়া দাওয়া মাথায় উঠেছে। সারাদিন শুধু ঘরের মধ্যে বসে পারমিতাকেই পাহারা দিয়ে চলেছি। আমাদের বিশাল ঘরের বড় জানলার সামনে দাঁড়িয়ে আজ কাঞ্চনজঙ্ঘাটাও দেখতে পেয়েছি, কিন্তু এইরকম মনোরম পরিবেশ উপভোগ করার মতো মানসিকতা এই অবস্থায় আমার নেই। সন্ধ্যার দিকে আমার একটু চোখ লেগে এসেছিল। পারমিতা আমার পাশে শুয়েই ঘুমোচ্ছিল। এমন সময় দরজায় ঠক ঠক শব্দ পেলাম। হাত ঘড়িতে দেখলাম সন্ধ্যে 7টা বাজে। এই সময় তো কারুর আসার কথা নয়। খাট থেকে নেমে পায়ের জুতোটা গলিয়ে দরজাটা খুলে দিলাম। সামনে যাদের দেখলাম তাদের আমি ঠিক চিনি না। একজন মাঝবয়সী পুরুষ এবং একজন মহিলা আমার দিকে তাকিয়ে আছে হাসি হাসি মুখ করে। মহিলার হাতে ধরা রয়েছে একটা ছোট্ট বিড়াল। আপনি কি মিস্টার সুবীর ঘোষ? হ্যাঁ, কিন্তু আপনাদের তো ঠিক চিনলাম না। আমার নাম প্রহ্লাদ সেন, আর
আর ও আমার স্ত্রী মনীষা। আমরা আমরা এই লজের মালিক। বলছি, আপনার সাথে একটু কথা বলা যাবে? আমি একটু ইতস্তত করে বললাম, ও আসলে এইখানে আসা ইস্তক আমার স্ত্রীর শরীরটা একটু খারাপ হয়েছে, ও শুয়ে রয়েছে, তাই। না 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 না, আপনাদের ঘরে নয়, 202 নম্বর রুমটায় আমরা আছি। আপনি আপনি আমাদের রুমে আসুন। আমি ঘরে ফিরে এসে দেখলাম পারমিতার গায়ে আর আগের মতো জ্বর নেই। এখন হয়তো খানিকটা ঘুমোবেও। আমি দরজা বন্ধ করে পাশের রুমে গিয়ে বসলাম। আমরা আজই এখানে এসেছি। শুনলাম আপনার স্ত্রী নাকি খুব অসুস্থ হয়ে পড়েছেন। আসলে এই লজ ওপেন করার পর আপনারাই হলেন আমাদের প্রথম গেস্ট। আপনাদের সঙ্গে এরকম হচ্ছে জেনেই আমরা আপনার সঙ্গে কথা বলতে এলাম। অ্যাকচুয়ালি বুঝতেই তো পারছেন, লজের একটা রেপুটেশন তো ম্যাটার করে। কিন্তু আমার স্ত্রীর শরীর খারাপ হওয়ার সঙ্গে আপনাদের লজের রেপুটেশনের কি সম্পর্ক? না, আসলে আসলে ব্যাপারটা হলো, প্রহ্লাদবাবুর কথা শেষ করতে না দিয়েই মিসেস সেন হঠাৎ বলে উঠলেন, এ কি, কেটে কোথায় গেল? কেটে কেটে বুঝলাম যে ওই কিটিটা হলো ওদের পোষা বিড়াল। সত্যি তো, এই তো ঘরে ঢোকার সময় বিড়ালটা এদিক ওদিক ঘুরছিল, এখন আর তাকে ঘরে দেখতে পেলাম না। দরজা খোলা আছে, দেখো, হয়তো বাইরে বেরিয়ে গেছে। মিসেস সেন বাইরে বেরিয়ে গেলেন। কিছুক্ষণ পর ফিরে এসে চিন্তিত স্বরে বললেন, না গো, কোথাও নেই। উফ, কি মুশকিল। কতবার কতবার তোমাকে বলেছি কিটিকে নিয়ে এখানে আসার কোনো প্রয়োজন নেই, কিন্তু তুমি তুমি তো আমার কোনো কথা শুনবেই না। মিস্টার সেন আর মিসেস সেন তাদের বিড়ালকে খুঁজতে বাইরে বেরিয়ে এলেন। আমি আর অযথা সেখানে বসে কি করব, তাই আমিও নিজের ঘরে ফিরে এলাম। দরজা খুলে আমি দেখলাম পারমিতা খাটে শুয়ে নেই। মাথায় বাজ পড়ল আমার। তাহলে কি আবার আলমারির ভেতরে ঢুকে গেল? আমি দৌড়ে গিয়ে আলমারিটা খুললাম, কিন্তু না, আলমারির মধ্যে পারমিতা নেই, এমনকি ব্যালকনি এবং বাথরুমেও নেই। তাহলে কোথায় গেল? দরজা খুলে বাইরে বেরিয়ে গেল নাকি? রিসেপশনে ফোন করতে যাচ্ছি, ঠিক এমন সময় একটা কচমচ করে কিছু চিবিয়ে খাওয়ার আওয়াজ পেলাম। এই শব্দের উৎসটা খুঁজতে আমার সময় লাগলো না। আমি বুঝতে পারছি যে শব্দটা কোথা থেকে আসছে, কিন্তু সেদিকে যাওয়ার আমি সাহস পাচ্ছি না। আস্তে আস্তে আমি এগিয়ে গেলাম খাটের দিকে। খাটের তলাটা অন্ধকার, তাই ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে নিচু হয়ে খাটের তলায় আলো ফেললাম। তারপর আমি যা দেখলাম তা দেখে আমার হাড় হিম হয়ে এলো। আমি দেখলাম পারমিতা খাটের তলায় বসে মিস্টার সেনের বিড়ালটাকে মেরে কচমচ করে চিবিয়ে খাচ্ছে। আমার ফোনের আলোর দিকে তাকিয়ে পারমিতার দাঁত মুখ খিচিয়ে উঠল। ওর সারা মুখে লেগে আছে কাঁচা রক্ত। ওই ভয়ানক দৃশ্য দেখে আমার মুখ থেকে আর্তনাদ বের হয়ে এলো। সেই রকম মারাত্মক জোরে আমি আর কোনোদিন চিৎকার করিনি। আমার চেঁচানোর শব্দতেই মিস্টার আর মিসেস সেন এবং ম্যানেজার ঘরে এসে ঢুকলেন। আমি ততক্ষণে ছিটকে জানলার সামনে বসে থরথর করে কাঁপছি। তারা প্রথমে আমার কাছে এলেন। আমি আঙুল দিয়ে খাটের তলার দিকে নির্দেশ করলাম। তারাও সেই দৃশ্য দেখে আমার মতনই ভীত সন্ত্রস্ত হয়ে গেলেন। মিসেস সেন ঘটনার আকস্মিকতায় অজ্ঞান হয়ে গেলেন। ম্যানেজার আমাকে টেনে তুলে ঘর থেকে বাইরে বের করে নিয়ে দরজাটা বন্ধ করে দিল। এসব কি হচ্ছে আমি কিচ্ছু বুঝতে পারছি না। বাইরে যদি এইসব কথা জানাজানি হয় তাহলে তাহলে লজের মান সম্মান বলে আর কিছু থাকবে না, সেটা বুঝতে পারছো? দেখুন মিস্টার ঘোষ, কিছু কিছু মনে করবেন না। বলছি, আপনার স্ত্রীর কি কোনো মানসিক সমস্যা আছে?
আচ্ছা, আপনি কি বলতে চাইছেন? আমার স্ত্রী পাগল? একটা কথা ভালো করে শুনে রাখুন, এখানে আসার পর কিন্তু আমার স্ত্রীর এরকম দুর্দশা, সুতরাং এর জন্য আপনারাই দায়ী। আমি এখনই আমার স্ত্রীকে লজ থেকে নিয়ে বেরিয়ে যাব। তারপর যদি কোনো রকমভাবে প্রমাণ হয় যে আপনার লজেই কোনো প্রবলেম আছে, তাহলে আপনাদের ব্যবসা কি করে লাটে তুলতে হয় সেটা আমার খুব ভালোভাবে জানা আছে। দরজাটা খুলে আবারও ঘরে ঢুকলাম। খাটের তলায় ঝুঁকিয়ে পারমিতাকে বের করে আনতে চাইলাম, কিন্তু দেখলাম পারমিতা খাটের তলায় নেই। সেখানে শুধুই পড়ে আছে মোরা বিড়াল আর কাঁচা রক্ত। ম্যানেজার আমার পেছনেই ঢুকেছিল। হঠাৎ ওর গোঙানের শব্দে আমি ফিরে চাইলাম। দেখলাম বিস্ফারিত দৃষ্টিতে ম্যানেজার আলমারির ওপর দিকে তাকিয়ে আছে। আমি ওর দৃষ্টি অনুসরণ করতেই সেদিকে তাকিয়ে দেখলাম পারমিতা আলমারির উপরে বসে বসে দুলছে আর আমার দিকে তাকিয়ে বিভৎসভাবে খিলখিল শব্দ করে হাসছে। হঠাৎ সে নিজের হাসি থামিয়ে অদ্ভুত বিকৃত একটা কণ্ঠ করে বলল, অর্থাৎ আমি ওকে যেতে দেব না। আমি তাড়াতাড়ি ঘর থেকে বেরিয়ে দরজাটা বন্ধ করেই ম্যানেজারকে বললাম, আপনি আমাকে একটা সাহায্য করবেন? হ্যাঁ স্যার, বলুন কি করতে হবে? আমার একজন আত্মীয় থাকে এই কিছু দূরেই, ওকে এখানে আনা প্রয়োজন। স্যার স্যার দেখুন, উনি যদি এই সব কথা শুনে রটিয়ে দেন তাহলে আমাদের লজের ব্যবসা মাথায় উঠবে। অনেক টাকা খরচা করে এই লজ আমি তৈরি করেছি। এখন কোনো ঝামেলা হলে আমার স্ত্রীকে নিয়ে আমায় পথে বসতে হবে। যদি আপনার লজে কোনো রকম বিপদের আশঙ্কা থাকে, তাহলে আমি যে মানুষটাকে ডাকছি সেই মানুষটাই একমাত্র আপনার সাহায্য করতে পারে। ম্যানেজার বাবু আর দেরি করবেন না, চলুন আমাদের বেরোতে হবে। ওস্তাদ, ওস্তাদ, ওস্তাদ কোথায় আপনি? আজ ওস্তাদের বাড়ির মূল দরজাটা খোলা পেয়ে আমি ওস্তাদকে ডাকতে ডাকতে এক ছুটে তার বৈঠকখানায় ঢুকে পড়লাম। আরে আরে কাট কাট, এই কে তুমি ভাই? হুড়মুড় করে শুটিংয়ের মাঝে ঢুকে আসছো। ওস্তাদের বৈঠকে শুটিং চলছিল। যিনি আমাকে ধমক দিলেন সম্ভবত তিনি ডিরেক্টর। আমার এই শুটিংয়ের কথা মনেই ছিল না। কোনো উত্তর না দিয়ে আমি বৈঠকখানায় ফ্যাল ফ্যাল করে দাঁড়িয়ে রইলাম। সুবীর, তুমি এখানে? আমার পেছন থেকে ভেসে এলো ওস্তাদের কণ্ঠস্বর। এ কি, এরকম ঝোড়ো কাকের মতো অবস্থা কেন তোমার? কিছু হয়েছে? সর্বনাশ হয়ে গেছে ওস্তাদ। পারমিতা, পারমিতা। কি হয়েছে পারমিতার? এসো আমার সঙ্গে আমার ঘরে এসো। সরি ডিরেক্টর সাহেব, আপনি আপনার কাজ করুন। নো প্রবলেম স্যার। ওস্তাদ আমাকে নিজের ঘরে নিয়ে গিয়ে আমার হাতে এক গ্লাস জল দিলেন। এক ঢোকে আমি পুরো জলটা খেয়ে ওনাকে পুঙ্খানুপুঙ্খ সম্পূর্ণ ঘটনাটা খুলে বললাম। ঘটনাটা বলার সময় একটা কথাও বাদ দিলাম না। পুরো ঘটনাটা শুনে ভুবন ওস্তাদ স্তম্ভিত হয়ে গেলেন। আমার দিকে তাকিয়ে তিনি বললেন, এত কিছু ঘটে গেল আর তুমি আমায় একবার ফোন করে জানাতে পারলে না? তাহলে আমি নিজে ওখানে চলে যেতাম। আমি ভেঙে পড়লাম। কাতর স্বরে বললাম, আমি বুঝতে পারিনি ওস্তাদ ঘটনাটা এইদিকে ঘুরে যাবে। প্রথমে আমি ভেবেছিলাম যে সামান্য জ্বর হয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি যে ব্যাপারটা আমার হাতের বাইরে চলে গেছে। আপনি এবার আমাকে কিছু উপায় বদলে দিন। মিসেস টেইলর কে? কে মিসেস টেইলর? প্রথমে প্রশ্নটা শুনে আমি অবাক হলাম। তারপর মনে পড়ল আলমারিতে লুকিয়ে থাকার সময় পারমিতা বলেছিল কোনো এক বুড়ি মহিলা যার নাম মিসেস টেইলর, সে নাকি ওকে মারতে চাইছে। আমি ওস্তাদকে বললাম, হ্যাঁ মিসেস টেইলর যে কে আমি তা জানি না।
আমি জীবনে ওর মুখে এই নাম কোনোদিন শুনিনি। আহা, আমি বলতে চাইছি মিসেস টেলরের ব্যাপারে তুমি ওই লজের মালিকদের কিছু জিজ্ঞাসা করনি? আমি মাথা নিচু করে বললাম, আমার খেয়াল ছিল না ওস্তাদ। কেন ছিল না? বিপদে পড়লে মাথা ঠান্ডা রাখতে হয় সুবীর। তবে আমার কি মনে হয় জানো, পারমিতাকে কেউই ওই ঘরটা থেকে এত সহজে বের করতে পারবে না। মেয়েটা কোনো একটা বিটকেল আত্মার খপ্পরে পড়েছে, যে পারমিতাকে ওই ঘরের বাইরে যেতে দিচ্ছে না। এখন তাহলে কি হবে ওস্তাদ? তুমি এই ঘটনার মর্মার্থ বুঝতে পারলে না? কোন ঘটনা? এই যে সেই আত্মা চাইছে না যে পারমিতা ওই ঘরের বাইরে যাক। আমি ভ্যাবা চাকা খেয়ে ওনার মুখের দিকে তাকিয়ে বসে রইলাম। ভুবন ওস্তাদ আমার কাঁধ ধরে ঝাঁকিয়ে উত্তেজিত করে বললেন, তার মানে ওই আত্মার শক্তি শুধু ওই ঘরের মধ্যেই সীমাবদ্ধ। আমি উঠে দাঁড়ালাম, কিন্তু ওস্তাদ ওই ঘরের বাইরে ওকে কিছুতেই আনতে পারছি না আমরা। ওর ওই রূপ দেখে আমি তো ভয়ে ছিটকে জানলার কাছে পড়ে গিয়েছিলাম। ম্যানেজার এসে আমার হাত ধরে টেনে বাইরে না আনলে হয়তো আমি জানলা দিয়ে ঝাঁপ মেরে দিতাম। কি বললে তুমি? ভুবন ওস্তাদের গলায় উত্তেজনা স্পষ্ট। কি বললে? জানলা দিয়ে ঝাঁপ মারতে? কিন্তু কি করে? সে তো কথার কথা, আসলে জানলাটা বেশ বড়, আর কোনো শিক নেই, তাই ঝাঁপ মারাটা সহজ, সেই জন্যই বললাম। তুমি ফিরে যাও সুবীর, আমি কিছুক্ষণের মধ্যেই তোমাদের লজে পৌঁছচ্ছি, আর যতক্ষণ না আমি যাব তোমরা ওই ঘরের দরজা খুলবে না। ওস্তাদের কথা মতো আমি লজে ফিরে এলাম। আমার ঘরের সামনের বারান্দায় প্রহ্লাদবাবু মাথায় হাত দিয়ে বসে রয়েছেন। আমায় আসতে দেখেই তিনি জিজ্ঞাসা করলেন, কি হলো কি হলো স্যার? কোনো উপায় হলো? একজন আসছেন, তিনি না এলে আমরা কেউ ঘরে ঢুকতে পারবো না। আপনি নিশ্চিত তিনি কিছু করতে পারবেন? যদি এই কাজ কেউ করতে পারেন তাহলে শুধুমাত্র তিনিই পারবেন। ঘড়ির কাঁটা আজ যেন মন্থর গতিতে ঘুরছে। আমার সামনে একটা ঘরের দরজার ওপারে আমার স্ত্রী পারমিতা রয়েছে, কিন্তু সেই দরজা খুলে ঢুকে ওর অবস্থা আমি দেখতে পাচ্ছি না। নিজেকে খুব অসহায় বলে মনে হচ্ছে। বেশ অনেকটাই রাতে ভুবন ওস্তাদ লজে এসে উপস্থিত হলেন। ওনাকে দেখে আমার ধরে প্রাণ এলো। উনি ম্যানেজারের সামনে এসে বললেন, নিচে আমার কিছু লোক এসেছেন, একটু তাদের কাছে যান, দরকার আছে। ম্যানেজার বিনা বাক্য ব্যয়ে ওস্তাদের কথা মতো নিচে চলে গেল। আমি জিজ্ঞাসা করলাম, কে এসেছে ওস্তাদ? আমার প্রশ্নের উত্তর না দিয়ে ওস্তাদ উল্টে প্রশ্ন করলেন, কোন ঘরে আছে পারমিতা? আমি 201 নাম্বার রুমটা দেখিয়ে দিলাম। ওস্তাদ দরজা খুললেন। ঘর সম্পূর্ণ অন্ধকার। সুইচ জ্বালানো সত্ত্বেও কোনো আলো জ্বলল না। অস্ফুট স্বরে কোথাও থেকে একটা খিলখিল হাসির শব্দ ভেসে এলো। তাচ্ছিল্য ভরা একটা হাসি, যেন আমাদের বোকামি দেখে কেউ আমাদের তাচ্ছিল্য করে হাসছে। প্রহ্লাদবাবু নিজের ঘর থেকে মোমবাতি এনে ওস্তাদের হাতে দিলেন। আমরা ফোনের ফ্ল্যাশটা অন করে ধরলাম। পারমিতা এখনো আলমারির ওপরে পা ঝুলিয়ে বসে আছে, খোলা চুল দিয়ে নিজের মুখটা ঢেকে রয়েছে। ওস্তাদ নিজের ঝুলি থেকে একটা বড় টিফিন বাক্স বের করলেন, আর সেটা ঢাকনা খুলতেই দেখলাম টিফিন বাক্সের ভেতরে কাঁচা অপরিষ্কার রক্তমাখা মাংস রাখা আছে। ভুবন ওস্তাদ কিছুটা মাংস মেঝেতে ছড়িয়ে দিতেই পারমিতা লাফ দিয়ে মাটিতে নেমে এলো। তারপর কুকুরের মতো ছুটে এসে ভুবন ওস্তাদের পায়ের কাছে রাখা মাংসগুলো খেতে শুরু করলো। ওকে দেখে আমার কাঁটা গুলিয়ে উঠল।
যে মেয়েটা কোনোদিন মাছ মাংস খায় না সেরকম কাঁচা মাংস চেটে পুটে খেয়ে চলেছে। ভুবন ওস্তাদ সারা ঘরে মাংস ছড়িয়ে দিচ্ছেন, আর পারমিতা পোষা কুকুরের মতো ওনার পেছনে পেছনে ঘুরে সেই মাংস খেয়ে চলেছে। এবারে ওস্তাদ আমাদের ঘরের বিশাল জানলাটা খুলে তার সামনে মাংসের বাটিটা রেখে দিলেন। পারমিতা ঘুরিয়ে ঘুরিয়ে ঘরের সমস্ত মাংস খাওয়ার পর জানলার দিকে গেল মাংসের টুকরোগুলো ভক্ষণ করতে। পাগল কুকুরের মতো জিভ বের করে মাংসগুলো খাচ্ছিল পারমিতা। ওস্তাদ আস্তে আস্তে ওর পেছন দিকে এসে নিমেষের মধ্যে এমন একটা কাজ করলো যেটা দেখে আমার মুখ থেকে প্রথমে আর্তনাদ বেরুলো না। পারমিতা জানলার কাছে দাঁড়িয়ে অন্যমনস্ক হয়ে কাঁচা মাংসের স্বাদ নিচ্ছিল, আর ঠিক তখনই ওস্তাদ ওর পেছন দিক থেকে দাঁড়িয়ে এক ধাক্কা মারলেন, আর পারমিতা সেই ধাক্কায় অসাবধান হয়ে জানলা টপকে নিচে পড়ে গেল। সম্বিত ফিরে আসতে আমি দৌড়ে গিয়ে ওস্তাদকে ধাক্কা মেরে সরিয়ে জানলা দিয়ে নিচে দেখলাম, কিন্তু এ কি? ভোরের আবছা আলোতে দেখলাম নিচে একদল লোক দাঁড়িয়ে রয়েছে। তাদের পায়ের কাছে রয়েছে একটা বিশাল ক্রাশ প্যাড, অর্থাৎ পারমিতা মাটিতে পড়েনি, পড়েছে ওই ক্রাশ প্যাডের ওপরে। আমি সঙ্গে সঙ্গে নিচে নামলাম, দেখলাম পারমিতা নির্জীবের মতো পড়ে আছে, ওর জ্ঞান নেই। ম্যানেজার আমার হাতে একটা জলের বোতল দিল, সেখান থেকে পারমিতার মুখে চোখে আমি জল ছিটিয়ে দিলাম। আস্তে আস্তে ওর চোখ খুলল। আমি দেখলাম ওর চোখের মণিটা আবার স্বাভাবিক অবস্থায় চলে এসছে, গায়ের ফ্যাকাশে সাদা রংটাও আর নেই। আমি ওকে বুকে জড়িয়ে ধরে কেঁদে ফেললাম। তখন বাজে সন্ধ্যা 6টা। ভুবন ওস্তাদের বাড়ির বৈঠকে বসে রয়েছি আমরা কজন, আমি, পারমিতা, ম্যানেজার প্রহ্লাদবাবু এবং মিসেস সেন। সকালে আমরা পারমিতাকে নিয়ে এখানে চলে এসেছি। ডাক্তার এসে প্রয়োজন মতো ওষুধপত্র এবং ইঞ্জেকশন দিয়ে গেছেন। দুপুরের মধ্যেই পারমিতা একেবারে সুস্থ হয়ে উঠেছে। আমাদের লাগেজপত্র এনে দিয়েছেন লজের ম্যানেজার। আমরা এখন কয়েকদিন এই ভুবন ওস্তাদের ঘরেই থাকব। ভদ্রলোক এত ভালো মানুষ যে আমাদের জন্য তিনি নিজে বৈঠকে ঘুমোবেন বলেছেন। বৈঠকে বসে থাকা সবার মনেই একটাই প্রশ্ন, পারমিতার কি হয়েছিল? ওস্তাদ আমাদের সামনে পায়চারি করতে করতে বললেন, পারমিতার কি হয়েছিল সেটা বলার আগে আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিতে হবে প্রহ্লাদবাবু। বলুন, কি প্রশ্ন? আপনারা এই লজ কবে কিনেছিলেন? দেখুন, এই বছর দেড়েক আগে হবে। অ্যাকচুয়ালি ওটা তো একটা ভাঙাচোরা বাড়ি ছিল, তাই সেটাকেই ঠিকঠাক করে লজ তৈরি করেছিলাম। বাড়িটা যখন মেরামত করছিলেন তখন ওই 201 নম্বর রুম থেকে সন্দেহজনক কিছু পেয়েছিলেন? প্রহ্লাদবাবু অপ্রস্তুত হয়ে উত্তর দিলেন, কই না তো। আপনি মিথ্যে কথা বলছেন প্রহ্লাদবাবু। আপনি সত্যি কথা না বললে আগামী দিনেও কিন্তু আপনাদের বিপদ হতে পারে। প্রহ্লাদবাবু হয়তো তর্ক করতে যাচ্ছিলেন, কিন্তু ওনার স্ত্রী বললেন, আর লুকিয়ে কোনো লাভ নেই প্রহ্লাদ। ওনাকে বললে উনি হয়তো আমাদের সাহায্য করতে পারবেন। ভুবন বাবু, আমি আপনাকে পুরো ব্যাপারটা বলছি। আমাদের লজের জায়গায় কয়েক বছর আগে অবধি একটা ভাঙাচোরা বাড়ি ছিল। আমরা ভীষণ সস্তায় ওই বাড়িটা কিনেছিলাম। বাড়িটা মেরামত করার সময় ঘরের নিচ থেকে একটা আস্ত নরকঙ্কাল পাওয়া যায়। ওই ঘরটাই এখন আমাদের লজের 201 নম্বর রুম। আমি আর পারমিতা আঁতকে উঠলাম। মিসেস সেন বলতে থাকলেন, যার থেকে বাড়িটা কিনেছিলাম আমরা তাকে ধরে জানতে পারি যে ওই ঘরের সঙ্গে একটা ভয়ানক ঘটনা জড়িয়ে আছে। ওই বাড়িটা ছিল এক ইংরেজ সাহেবের, তার নাম ছিল জন টেলার। তিনি ওই বাড়িতে তার স্ত্রীর সঙ্গে থাকতেন। তার স্ত্রী ছিল বয়সে তার থেকে 15 বছরের বড়।
জন যুবক বয়সে তার প্রেমে পড়ে তাকে বিয়ে করলো। প্রথম প্রথম সব ঠিকঠাকই চলছিল, কিন্তু জনের যখন 30 বছর বয়স হলো, তখন 45 বছরের একজন মহিলার সঙ্গে ঘর করা তার পক্ষে অসম্ভব হয়ে দাঁড়ালো। কিন্তু ভাবুন একবার, মিসেস টেলারকে তো আর ঘর থেকে ঝেড়ে ফেলা অত সহজ কাজ ছিল না। অন্যদিকে মিসেস টেলার মাঝে মধ্যে ইংল্যান্ডে যেতেন। এরকমই কোনো একটা সময় উনি বাড়িতে উপস্থিত ছিলেন না। তখন জন নিজের প্রেমিকার সঙ্গে সেই ঘরে প্রবেশ করলেন। কিন্তু মিসেস টেলার ছিলেন ভীষণ ধূর্ত। তিনি অনেক আগে থেকেই জনকে সন্দেহ করা শুরু করেছিলেন। ইংল্যান্ডে যাওয়ার নাম করে তিনি আসলে ঘরেরই একটা আলমারিতে লুকিয়েছিলেন, স্বামীও তার প্রেমিকাকে হাতে নাতে ধরবেন বলে। স্বামীকে অন্য মেয়ের সঙ্গে দেখে তিনি আলমারি খুলে মেয়েটির ওপর আক্রমণ করলেন। স্বামীর প্রেমিকার ওপরই তার যত আক্রোশ ছিল। দুজনের মধ্যে একটা প্রবল ধস্তাধস্তি শুরু হলো, আর মিসেস টেলার ছিটকে পড়লেন। টেবিলের কোণে মাথা ঠুকে তিনি মাটিতেই পড়ে রইলেন। জন দেখলেন মিসেস টেলার মারা গেছেন, কেউ যাতে ঘটনাটা না জানতে পারে সেই কারণে জন আর তার প্রেমিকা ওই ঘরের নিচে মিসেস টেলারের লাশ পুঁতে দিয়ে ওই বাড়ি ছেড়ে ইংল্যান্ডে পালিয়ে গেল। তারপর আর তারা কোনোদিনও এখানে ফিরে আসেনি। আমরা ওই বাড়ি কিনেছি ওই টেলারদেরই একজন বংশের লোকের কাছ থেকে, মানে বংশধর বলতে পারেন আর কি, তার কাছ থেকেই। আর সে প্রথমে আমাদের কাছে এই সমস্ত ঘটনাটা লুকিয়ে গেছিল। পরে অনেক জেরা করার পর আমরা এই সমস্ত সত্যি উদ্ঘাটন করতে পেরেছি। ওই ঘরে মিসেস টেইলরের আত্মা এখনো রয়ে গেছে। আমি একটা কথা আপনাদের জানিয়ে রাখি, ওই আত্মার শক্তি কিন্তু ওই ঘরের ভিতরেই সীমাবদ্ধ। আপনারা যদি ভালো চান তাহলে ওই ঘর দয়া করে কোনো দিনও খুলবেন না। তার মানে ওই ঘরে যেই প্রবেশ করবে তাকেই ওই টেলারের আত্মা বিরক্ত করবে? না, সবাইকে না, কিন্তু কোনো ছেলে আর মেয়ে যদি ওই ঘরে থাকে তাহলেই ওই বুড়ির আত্মা সেই মেয়েটার ক্ষতি করতে চাইবে। যেমন এখানে পারমিতাকে ওই বুড়ি নিজের স্বামীর প্রেমিকা মনে করে আঘাত করতে চেয়েছিল। সুবীরের কাছে ঘটনাটা শুনেই আমি মোটামুটি আন্দাজ করে ফেলেছিলাম যে পারমিতাকে ওই ঘর থেকে বের করা সহজ হবে না। কি করব যখন বুঝতে পারছিলাম না, তখনই মা তারা আমায় একটা পথ দেখালেন। আমার বাড়িতে যারা শুটিংয়ের জন্য এসেছে তারা একটা সিন শ্যুট করছিল। আমি দেখলাম আমার বাড়ির ছাদ থেকে সিরিয়ালের হিরো ঝাঁপ মারছে, আর বাড়ির নিচে সবাই ক্র্যাশ প্যাড নিয়ে দাঁড়িয়ে আছে। হিরোকে অত ওপর থেকে ঝাঁপ দিয়েও অক্ষত অবস্থায় দেখে আমার মাথায় এই বুদ্ধিটা চলে এলো। ডিরেক্টর সাহেব আমায় সাহায্য করলেন। ব্যাস, তারপর যা হলো তা তোমাদের সামনেই হলো। আমি লজ্জায় মাথা নিচু করে রইলাম। এই মানুষটাকে আমি ধাক্কা দিয়েছি। ছি, কত বড় অন্যায় করলাম। আমার মনোভাব বুঝতে পেরে ওস্তাদ আমার কাছে এসে বললেন, আমি কিছু মনে করিনি সুবীর, তোমার জায়গায় আমি থাকলেও এটাই করতাম। পারমিতা ভুবন ওস্তাদের কাছে গিয়ে তাকে প্রণাম করল। ওস্তাদ ব্যস্ত হয়ে উঠে বললেন, আরে আরে করো কি মা লক্ষ্মী, তোমায় বলেছিলাম না আমি প্রণাম নিই না। কিন্তু কিন্তু আমায় যে প্রায়শ্চিত্ত করতেই হবে বাবা। আজ আপনার জন্যই তো আমি প্রাণে বাঁচলাম। কত অবিশ্বাস করেছি বলুন তো আপনার ক্ষমতাকে। ভুবন ওস্তাদ পারমিতার মাথায় হাত রেখে বললেন, আমার কোনো ক্ষমতাই নেই। আমায় তারা মা যে পথ দেখান আমি সেই পথেই হাঁটি। লোকে আমায় যাই বলুক, আমি একজন সামান্য সাধক মাত্র। জয় তারা, জয় জয় তারা।